নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের যথারীতি স্বাগত জানাচ্ছি। আপনারা যদি একটু ভালো করে আমার এই থাম্বনেলটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের নতুন রাজ্যপাল রাবির তরফ থেকে যতটা বিনয় এবং সৌজন্যের সঙ্গে নমস্কার করা হচ্ছে, ঠিক ততটা স্বতঃস্ফূর্ততা কিন্তু মুখ্যমন্ত্রীর চেহারায় আদৌ ফুটে উঠছে না। বরং বোঝাই যাচ্ছে যে ঘোর অস্বস্তির মধ্যে তিনি রবির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন, তুমি কি করতে এখানে এলে চাঁদু? অর্থাৎ একটা তিত্তিরে ভয় মুখ্যমন্ত্রীর শিরদাঁড়া দিয়ে বয়ে চলেছে। এটা স্বাভাবিক। যে কোনো লোক এই ছবিটি দেখলে এর বাইরে অন্য কোনো সিদ্ধান্তে আসতে পারবে না, যদি না সে তৃণমূলী হয় বা তৃণমূলের সাপোর্টার হয়। তারা তো সব কিছুর মধ্যেই দেবীর মূর্তি দেখবেন, আমি তার মধ্যে যাচ্ছি না। প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রী এতটা বিচলিত কেন? দেখুন, পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে, সেখানে ভোটটা আদৌ সময়ে হবে কি না এটা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ আছে বলে আমার মনে হয়। কেন আমি সেটা এর আগেও আমি একাধিকবার বলেছি যে কেন আমি কথা বলছি, আর আজকে সেটা আরেক ধাপ এগিয়ে গিয়ে আপনাদের কাছে আমি আমার যেটা যুক্তি সেটা পেশ করার চেষ্টা করব। দেখুন, যতদূর মনে হয় নরেন্দ্র মোদীর এই 14 তারিখের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পরপরই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে। অন্তত সেই রকমই খবর দিল্লিতে এবং কলকাতায়, এবং সাধারণত সেটাই হয়ে থাকে। ফুল বেঞ্চ একবার যে রাজ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে সেখান থেকে ঘুরে যাবার পরে সাধারণত 2-3 দিনের মধ্যেই নির্ঘণ্ট ঘোষিত হয়ে যায়। সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস লাফিয়ে ঝাঁপিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দল সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে খাল কেটে কুমির ডেকে এনেছে, সন্দেহের কারণ হচ্ছে সেটাই। ধরুন, আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, 60 লাখের মধ্যে মাত্র 13 লাখ কেসের নিষ্পত্তি হয়েছে। যে কেস মানে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড। এবং যদি ধরুন 16 তারিখে হোক বা 17 তারিখে হোক, যবেই হোক নির্ঘণ্ট ঘোষণা হয়, নির্ঘণ্ট ঘোষণার পরে কতদিন আর সময় থাকবে নমিনেশনের প্রথম দিন ঘোষণা করার ব্যাপারে? নির্ঘণ্ট তো বেরোবেই এইসব দিন কবে হবে, কবে নমিনেশন শুরু, কবে নমিনেশন শেষ, কবে প্রত্যাহার করার ডেট, এবং কবে প্রথম দফার ভোট বা দ্বিতীয় দফার ভোট, এই সমস্ত কিছু নিয়েই তো একটা নির্ঘণ্ট। আমার প্রশ্ন হলো যে ধরা যাক 15-16 তারিখ বা 17 তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করল, তার থেকে এই মনোনয়ন শুরুর দিনের মধ্যে কত দিনের গ্যাপ থাকবে? বড় জোর দিন 7। আমি এটাকে বাড়িয়েই বলছি। আজকে পর্যন্ত এই 60 লাখ কেসের মধ্যে যদি 13 লাখ কেস ডিসপোজড অফ হয়ে থাকে, তাহলে আগামী 6-7 দিনের মধ্যে ম্যাক্সিমাম 20 থেকে 25 লাখ লোকের কেসের নিষ্পত্তি হবে। তার মানে বাকি থাকবে তখনও প্রায় 25 থেকে 30 লাখ ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়ার। এটা তো গেল একটা সমস্যা।
দ্বিতীয় সমস্যা হলো জুডিশিয়াল অফিসারদের রায় যদি তৃণমূল কংগ্রেস চূড়ান্ত হিসেবে মেনে নিত, তাহলে হয়তো যে করে হোক যত বেশি সম্ভব কেস ডিসপোজ অফ করে সময়ে ভোটটাও হতো এবং নির্বিঘ্নও হতো, যেটা তৃণমূল কংগ্রেস আসলে চাইছে। কিন্তু অতি চালাকের গলায় দড়ি, অ্যান্ড ইফ ইউ আর ক্লেভার বাই হাফ, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হামেশাই এরকম একটা কাজ করে থাকেন, আজকে তারই কিন্তু মাসুল টিএমসিকে গুনতে হচ্ছে এবং হবে, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো এই সেদিনই ওই ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে নিজেদের বিরাট ভিক্টরি বলে দাবি করেছিল। তাহলে গল্পটা কি দাঁড়ায়? গল্পটা দাঁড়ায় 30-35 লক্ষ লোকের নাম বাদ দিয়ে পশ্চিমবঙ্গে 1 ভোট হতে পারে, আর নয় 2, এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল নামক একটা গল্প এই 2 দিন আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তা নিয়ে আজকে হাইকোর্টে চিফ জাস্টিসের সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে চিফ জাস্টিস বলেছেন যে আমি কটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত গঠন করতে হবে সেটা সম্পূর্ণ তালিকা না দেখে কতজন রিজেক্টেড হলো আমি স্থির করব কি করে? নির্বাচন কমিশনের পক্ষ থেকেই তাকে প্রস্তাব দেওয়া হয় যে আপনি ইচ্ছে করলে প্রথমে 2-3টে ট্রাইব্যুনাল গঠন করে দেখতে পারেন, তারা কাজ শুরু করে দিতে পারে, তারপর যেমন যেমন রিজেকশনের কেস আসবে সেই বুঝে আপনি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে যাবেন। এই প্রস্তাব শুনে চিফ জাস্টিস বলেছেন এটা একটা সেন্সিবল প্রপোজিশন, কিন্তু সেই কাজই তিনি করবেন কিনা তার নিশ্চয়তা দেননি। তার মানে এই যে ট্রাইব্যুনাল গঠনের গল্প, যেটা এখন সুপ্রিম কোর্টের রায়ের পরে কার্যত ম্যান্ডেটরি হয়ে গেছে, সেটাও খুব সময় সাপেক্ষ ব্যাপার হবে। একদিকে নমিনেশনের দিন যেদিন আসবে নিয়ম অনুযায়ী, তারপরে আর কোনো ভোটারের নাম ইনক্লুশন করার কথা নয়, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের গল্পটা ফেলে দিয়েছে, অতএব অ্যাপেলেট ট্রাইব্যুনালকে অস্বীকার করে কোনো কিছু করা সম্ভব নয়। চিফ জাস্টিস অফ হাইকোর্ট তাকে এই মর্মে পরিষ্কার নির্দেশ দেওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টের আদেশ মানতে বাধ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটা বিজার পরিস্থিতি, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায়নি, সেটা কালমিনেটও করতে চলেছে কিন্তু একটা চূড়ান্ত বিজার কনক্লুশনের মধ্যে দিয়ে। এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহই নেই। তাহলে গল্পটা কি দাঁড়াবে? যে 25 থেকে 30 লাখ লোককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোট করতে গেলে সেটা কি তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল হবে না? দেখুন, 2000, 4000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত ভোটার কোনো ভোটার লিস্টে এলো না নমিনেশনের দিন পর্যন্ত, সেটা অনেক সময় হয়ে থাকে। কিন্তু তাই বলে 20-25 লাখ লোকের নাম বাদ যাবে, এই রকম একটা পরিস্থিতি আমার ধারণা ভারতবর্ষে কোনো নির্বাচনের ইতিহাসে কখনো হয়নি। ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যে কারণে সুপ্রিম কোর্ট এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনটাকে মাথায় রেখেই কিন্তু তারা দে হ্যাভ এক্সারসাইজ দেয়ার এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। নইলে ভারতবর্ষে কখনো কোনো ভোটে কোন ভোটার সঠিক আর কোন ভোটার জালি সেটা স্থির করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের ঘাড়ে কখনো পড়েছে কি? 700 জন জুডিশিয়াল অফিসার দিবারাত্র এই কাজটা করে যাচ্ছেন। করে 10 লাখের মধ্যে যদি ধরুন 4 লাখ
যে ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে সেটা আমরা জানি। তারপরে যে 3 লাখ ডিসপোজড অফ হয়েছে, তার মধ্যেও অন্তত যদি 1/3ও ধরে নিই, প্রথমবার হয়েছে 40%, তাহলেও অন্তত 1-1.5 লাখ এখানেও বাদ গেছে। তার মানে 5-5.5 লক্ষ লোক। এবার তৃণমূল কংগ্রেসের দাবি অনুসারে অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠিত হবে। অ্যাপেলেট ট্রাইব্যুনালে এই যারা মনে করছেন যে তাদের প্রতি সুবিচার হলো না, তারা তাদের বক্তব্য রাখার সুযোগ পাবেন। আর ধরে নিই যদি নমিনেশনের দিন পর্যন্ত 20 লাখ 22 লাখ লোকের নিষ্পত্তি হলো, তবু অ্যাট দ্য রেট অফ 30-40% সংখ্যাটা গিয়ে দাঁড়াবে কিন্তু একটা হিউম্যাঙ্গাস নাম্বার। অর্থাৎ 10-এ 4 হলে 20-তে 8, 25-এ 12। এখন এই যে 10-12 লাখ লোক, এদের কেস নিষ্পত্তি করতে এবং সময়ে নিষ্পত্তি করার তো আর কোনো গল্পই থাকবে না। উল্টে আদৌ নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্ট গঠিত একেবারে আননোন নাম্বার অফ অ্যাপেলেট ট্রাইব্যুনালের কতদিন সময় লাগবে একবার ভেবে দেখুন। তার মানে ইট ইজ এ 2-pronged সমস্যা ফর টিএমসি। টিএমসি যে কোনো মূল্যে ভোটটাকে করিয়ে নিতে চাইছে। এটাই যদি তাদের ঘোষিত বা অঘোষিত লক্ষ্য থেকে থাকে, তাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে এইভাবে সেলফ গোল খেয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু একবার সেলফ গোল খেয়ে আসার পর যেটা অনিবার্য হয়ে উঠেছে, সেটা হচ্ছে এমন একটা বিচিত্র এবং অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে সময়ে ভোট হওয়া কার্যত অসম্ভব হয়ে গেছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করে নির্ঘণ্ট ঘোষণা করে দিল। ইতিমধ্যেই কংগ্রেস, লেফট ফ্রন্ট, এসইউসিআই এবং অন্যান্য এবং বিজেপিও ঘোষিতভাবে বলেছে যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা এ রাজ্যে ভোট করতে দেবেন না। এটাই যদি তাদের অফিসিয়াল স্ট্যান্ড হয়, তাহলে আগামী 23শে মার্চ যখন এই বিষয়টি নিয়ে শুনানি আবার হবে এবং যদি সত্যি 15-16 তারিখে নির্ঘণ্ট ঘোষণা হয়, ততদিনে নমিনেশনের টাইমও এসে যাবে। আমরা আশা করতেই পারি যে এই দলগুলি সুপ্রিম কোর্টে গিয়ে তখন এই প্রশ্নটা তুলবেন। তারা বলবেন, হুজুর, 25 লাখ লোককে বাদ রেখে কোন রাজ্যে কবে ভোট হয়েছে, কিংবা দেশেই বা কবে ভোট হয়েছে? এতগুলো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অর্থ তো অ্যাকচুয়ালি সচেতনভাবে ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দেওয়া। সেটা কি করে সম্ভব? এবং সঙ্গে সঙ্গে অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রসঙ্গ উঠবে এবং তখন একটা স্ট্যাটিস্টিক্স কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নিশ্চয়ই 23 তারিখের আগে সুপ্রিম কোর্টে পৌঁছে দেওয়া হবে যে কতগুলো অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠিত হলো আর কত কেস তারা ফাইনালি ডিসপোজ অফ করলো। সেখানেও দেখা যাবে অ্যাগ্রিড পার্সনদের মধ্যে একটা খুব অকিঞ্চিতকর পার্সেন্টেজ তারা তাদের কেস ট্রাইব্যুনাল ডিসপোজ অফ করতে পেরেছে। দেখুন, জুডিশিয়াল অফিসাররা সকাল 9টা থেকে বসে রাত্রির 9টা-10টা অবধি কাজ ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু কোনো অ্যাপেলেট ট্রাইব্যুনাল, যেটা হাইকোর্টের কাজের আওয়ার্স, তার বাইরে কাজ করবে বলে আমার তো মনে হয় না, এবং সেটা এক্সপেক্টেডও নয়। সুতরাং গোটা গল্পটা এখন এমনভাবে দরকচা মেরে গেছে যে ইভেনচুয়ালি সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে যে এই পরিস্থিতিতে তারা এতৎ সত্ত্বেও পশ্চিমবঙ্গে নির্ধারিত দিনে ভোট করবেন, না নির্বাচন কমিশনকে বলবেন
যে এই সিচুয়েশনের মধ্যে অবশ্যই এত মানুষকে বাদ দিয়ে বা এত মানুষের অ্যাপিল করার অধিকারকে খর্ব করে ভোট করা যাবে না। অতএব আপনারাই ডিসাইড করুন ভোট কবে করবেন। ব্যাস, গল্পটা কিন্তু তারপর থেকেই একটা ড্রাস্টিক টার্ন নিতে পারে। আমি এখনো বলছি নিতে পারে, কেননা শেষ কথা বলার অধিকার তো আমার নেই, কিন্তু আমি আমার বুদ্ধি এবং যোগ বিয়োগ করে যে ফলটা পাচ্ছি আপনাদের সামনে ঠিক সেটাই পেশ করতে চলেছি। তার মানে কি হবে? তার মানে এই দাঁড়াবে যে একে তো নির্বাচন কমিশন দিন ঘোষণার পরে গোটা রাজ্যের প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে এসে যাবে। অর্থাৎ the government will become lame duck from the time this announcement will be made. আর যদি দেখা যায় যে 7ই মের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন বিধানসভা গঠন হওয়া এই পরিস্থিতিতে আদৌ সম্ভব নয়, তাহলে ওই যে যাকে দেখে খুব শুষ্কং কাষ্ঠংভাবে মুখ্যমন্ত্রী হাত জোর করে দাঁড়িয়ে ছিলেন আজ রাজভবনে, তার হাতে কিন্তু শাসনের ব্যাটন চলে যেতে বাধ্য। আর যদি সেটাই হয় তাহলে দ্যাট উইল সাউন্ড দ্য ডেথ নেল অফ টিএমসি। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি অ্যাভয়েড করা যেত না? অবশ্যই যেত, যদি শাসক দল ভারতবর্ষের আর বাকি সব শাসক দলের মতো আচরণ করত এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এইভাবে রাস্তায় নেমে বিএলওদের একাংশকে সংগঠিত করে জুডিশিয়াল অফিসারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে যেখানে যেভাবে পারা যায় এই প্রসেসটাকে ডিসরাপ্ট করার চেষ্টা না করত। সুতরাং এটা কিন্তু টিএমসি এরপরে এটাকে ইলেকশন কমিশনের চক্রান্ত, আমরা ইমপিচমেন্ট এনেছি ইত্যাদি অনেক গল্প করবে। দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু গার্নার সাম সিম্প্যাথি, যে দেখো কিভাবে আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে এরা ভোট করতে চলেছে, সুতরাং আমাদের হাতে আবার ক্ষমতা ফেরত দেওয়া। হে বাঙালি, তোমরা যদি সত্যিই বঙ্গসন্তান হও, বঙ্গমায়ের দুধ খেয়ে থাকো, তাহলে আমাদের ভোট দাও। দেখুন, 356 করে রাষ্ট্রপতি শাসন জারি এক জিনিস, আর বাই ডিফল্ট সুপ্রিম কোর্টের একটা নির্দেশের ছাতায় থেকে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া সম্পূর্ণ অন্য জিনিস। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা অগ্রপশ্চাৎ না ভেবেই যে কোনো কাজ করে এবং পার পেয়ে যায়। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি অপোজ করে আমার উদ্দেশ্য সাধিত করব, এটা মুখ থুবড়ে পড়তে চলেছে। এসআইআর শুরু হওয়ার আগে থেকে তিনি যেভাবে এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন, বাংলায় এসআইআর করতে দেব না দেব না দেব না, তারপর প্রতি স্টেজে বিষয়টাকে আরও জটিল থেকে জটিলতর করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ উকিলদের দান করিয়ে দিয়েছেন এবং পরিশেষে এমন একটা সিদ্ধান্ত নিয়ে তারা ফিরেছেন যেটা সম্পূর্ণ একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। সুতরাং তারা তাদের মতো বলতে পারেন, কিন্তু সেটাতে কতটা চিড়ে ভিজবে তা আমি বলতে পারি না। আর আসল কথা হলো,
রাষ্ট্রপতি শাসন হলেই যে টিএমসি হেরে যাবে এরকম কোনো কথা নেই। কিন্তু টিএমসি যেহেতু প্রশাসন এবং পুলিশ এদের একটা বড় অংশের উপর অসম্ভব নির্ভর করে প্রতিটা ভোট পার হওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসনাধীন ভোটের ক্ষেত্রে হওয়া খুব মুশকিল। আর এইসব পুলিশই বলুন আর প্রশাসক বলুন, বিডিও বলুন, এসডিও বলুন, ডিএম বলুন, এরা সবাই জানবেন আপনি বাঁচলে বাপের নামটাকেই আদতে শেষ কথা বলে মনে করেন। তারা যদি বুঝতে পারেন যে হাওয়া ঘুরছে, রাষ্ট্রপতি শাসনে আমার পক্ষে সেই কাজ করা সম্ভব নয় যেটা আমি গত 15 বছর ধরে দিদিকে সার্ভিস দিতে পেরেছি, তাহলে টিএমসির আমও যাবে, ছালাও যাবে। সেদিনই হবে কিনা তা দেখার জন্য আমাদের আর সামান্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আবার বলছি যে এই রকম একটা অভূতপূর্ব পরিস্থিতি, যেখানে লাখ লাখ মানুষের ভোটাধিকারের পর্ব নিষ্পত্তি হয়নি, এই অবস্থায় নির্বাচন করা উচিত না উচিত নয়, এই প্রশ্নের মুখে সর্বোচ্চ আদালত যখন পড়বে, তখন তারা যা সিদ্ধান্ত নেবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে এই ভোট সময়ে হবে না হবে না তার ভবিষ্যৎ। দেখুন, প্রথমে এই তৃণমূল দল বলতে চেষ্টা করেছিল যে এই জুডিশিয়াল অফিসারদের বিজেপি প্রভাবিত করছে। হঠাৎ করে বিজেপি কোথায় চলে গেল জানি না, তারপর তারা বলতে শুরু করলো যে না, বিজেপি না, ইলেকশন কমিশন তাদেরকে প্রভাবিত করে যা দুষ্কর্ম করার করছে। দুটো অভিযোগই যে একেবারে ছেদো তা আমি আর বিস্তারে বর্ণনা করে আপনাদের সময় নষ্ট করতে চাইছি না। কিন্তু আসল কথাটা আমি কয়েকদিন আগে আলগোছে বলেছিলাম যে মলয় ঘটক এই জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী তার উপর অত্যন্ত রুষ্ট হয়েছেন। তারপরে দেখলেন তো, তারই ফলস্বরূপ মলয় ঘটক আইনমন্ত্রিত্ব খোয়াতে বাধ্য হলেন। তার মানে এবার আপনারা জানুন যে হঠাৎ করে মলয়কে তার এতদিনের একটা দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করা যায় কি যায় না সেটা অনুসন্ধান করার চেষ্টা করছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে জুডিশিয়াল সেক্রেটারি, যিনি পদমর্যাদা ইচ্ছে করলে একজন হাইকোর্টের জাজ হতে পারেন, তার গুরুত্ব মুখ্যমন্ত্রীর কাছে খুব বেড়ে গিয়েছে। আমি যতদূর জানি তার অফিস এখনো পর্যন্ত আছে আমাদের পুরনো রাইটার্স বিল্ডিংয়ে। কিন্তু সম্প্রতি বিশেষ করে মলয় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাকে সম্ভবত নবান্নে একটা ঘর দেওয়া হয়েছে, যাতে মুহুর্মুহু তিনি দিদিমণির কাছে রিপোর্ট করতে পারেন। কিন্তু জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করা আর ধাক্কা মেরে হিমালয়কে শুইয়ে দেওয়া একই রকম কঠিন কাজ। মলয় যে কাজ পারেননি, কোনো জুডিশিয়াল সেক্রেটারি সে কাজ করবেনই না। হয়তো মুখ রক্ষা করতে মুখ্যমন্ত্রীর সামনে বলবেন চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু তিনি সেই চেষ্টাইটাই করবেন না। সুতরাং ডেসপারেশন, প্রথমে তো বিএলওদের চমকালেন, তারপরে মাইক্রো অবজারভারদের চমকালেন, তারপরে
নির্বাচন কমিশনের বহু জায়গায় ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করলেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটার পর একটা সেলফ গোল খেলেন। ফাইনালি এমন একটা গোল খেলেন যে গোল খাওয়ার পরে এখন আপনাদের ওই একটা আপনারা শুরু করেছেন না, বাংলার মাটি বাংলার জয়, ওইটা ভুলে গিয়ে যা আপনার দলীয় অ্যান্থেম করুন, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় বোমা। ভালো থাকবেন, ফিরে আসছি রাত্রি 10টায়।